সিচুয়েশনটা ভালো। হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পাচ্ছি তোমরা? জি, শোনা যাচ্ছে। ওকে। আমরা ক্লাসটা যেহেতু আজকে রাতে শুরু করেছি, বেশ রাত হয়ে গিয়েছে, আমরা শুরু করে দিই। তোমাদের ক্লাসটা এই রাতে নেওয়ার কারণটাও এর আগে বলেছি যে আসলে বুধবারে নিতে চেয়েছিলাম, বুধবারে আমার একটা কাজ থাকাতে। আজকে যদি না নেই, কারণ সামনের মঙ্গলবার বৃহস্পতিবার আমার যে ক্লাস তোমাদের সাথে আছে ওইখানটাতে আসলে আমি তোমাদের প্রথম সিটিটা নেব। কাজে এই ক্লাসে আমি আজকে যা পড়াবো, গত দুটো ক্লাসে যা পড়িয়েছি, আজকে এই ক্লাসে যা পড়ানো হবে, এই তিনটা ক্লাসের যা যা পড়ানো হয়েছে তার উপর তোমাদের প্রথম সিটি ওয়ানটা হবে। সেটা যাদের সেকশন সি এর সাথে সম্ভবত ক্লাস মঙ্গলবারে, ওদের হবে মঙ্গলবার ক্লাস আওয়ারে। তোমাদের কিন্তু ক্লাস বোধহয় রোজার জন্য এগিয়ে আসছে। যেটা ছিল 11টা থেকে, সেটা শুরু হবে 10:30। 10:30 থেকে 11:30। আর যেটা ছিল 12:30 থেকে, সেটা 11:30 থেকে, তাই তো? টাইমিংটা কি আমি ঠিক বলেছি? জি ম্যাম। তাহলে সময় কিন্তু 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যেই পরীক্ষা, অ্যাটেন্ডেন্স, এগুলো সবকিছু করতে হবে। তোমরা একদম ঠিক টাইমে আসবে। আর তোমাদের আমি ক্লাসের শুরুতে কিন্তু এর আগে প্রথম ক্লাসে বলেছিলাম যে আমরা 30 নাম্বারের প্রথম পরীক্ষাগুলো 30 নাম্বারে নিব। আর এই পরীক্ষাটা এখন এমনিতেই তোমাদের রোজার মধ্যে আসলে মেকআপ নেওয়ার সুযোগ নেই। আর তখনও বলেছিলাম যে আসলে এই পরীক্ষা যদি তুমি মিস করো তাহলে কিন্তু 30 নাম্বার তুমি মিস করলে এটা মেকআপ করার আসলে কোনোই সুযোগ থাকবে না। কাজে আমি তোমাদেরকে বলছি যে আর তোমাদের তোমরা জানো এটা সেশনাল কোর্স, তোমাদের এখানে মিড নাই, এখানে সেমিস্টার ফাইনাল নাই। কাজে আমি যে পরীক্ষাগুলো নিচ্ছি সেটাই যোগ করে যখন 100 হবে, ওটাতেই আসলে তোমাদের 100 নাম্বারটা আসছে। কাজে আমি আশা করব যে তোমরা সবাই সিনসিয়ারলি লেখাপড়া করে সময় মতো পরীক্ষার হলে মানে ক্লাসে আসবে। ক্লাসের জন্য তোমাদের পরীক্ষার খাতাটাতে এগুলো কিছু আনতে হবে না, পরীক্ষার খাতা তোমাদের ইউনিভার্সিটি থেকেই দিবে। আর প্রশ্ন তো আমি নিয়ে যাব। তাহলে শুরু করে দিই, যেহেতু ম্যাম আমাদের রাত হয়ে। হ্যাঁ, ম্যাম বল। সরি, আমি একটু মাঝখানে কেটে গেছিল। ম্যাডাম, সিটি পরীক্ষাটা কবে, কয়টা সময় নিবেন? সিটি পরীক্ষা আসলে এখানে সিভিলের 3টা সেকশন আছে। যাদের মানে সামনের সপ্তাহে যাদের যখন ক্লাস, কারোর সাথে মঙ্গলবারে আমার ক্লাস আছে, কারোর সাথে বৃহস্পতিবার ক্লাস আছে, যাদের যখন ক্লাস হবে তখন ক্লাসের সময়টাতে সিটি পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে ম্যাম। সিলেবাসটা সিলেবাসটা গত দুটো ক্লাসে যা পড়িয়েছি আর আজকে ক্লাসে যা পড়াবো। প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম ভাষা কাকে বলে, ভাষার বৈশিষ্ট্য উল্লেখ করে ভাষার মৌলিক উপাদান সম্পর্কে আলোচনা করো, এরকম ছিল বিষয়টা। যে ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, এগুলোর যে আলোচনা ছিল, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, সেটা গেল প্রথমটা। সেকেন্ড যে টপিকটা আমরা পড়েছি সেটা ছিল বাংলা ভাষার উদ্ভব বিকাশের ইতিহাস। আমরা দেখেছিলাম যে ইন্দো ইউরোপীয় থেকে কিভাবে বাংলাটা আসলো, সেটা 2 নাম্বার। আজকে আমরা পড়বো বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা ভাষার যে সাহিত্যটা আমরা দেখছি, এই সাহিত্যের আসলে ইতিহাসটা কি, সেটা আজকে আমরা পড়বো। এই তিনটার উপর তোমাদের প্রথম সিটিটা হবে 30 নাম্বারের সিটি। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? বই বই আবার তো একটু বলেন, কি বললেন ওই সিটিটা? সিটির সিলেবাসটা কি মানে কোনটা বলবো আবার? রিপিট করেন সিলেবাসটা, শুনি নাই। একটু সবাই মন দিয়ে শোনো, কারণ এগুলা বলতে গেলে তো আমি ক্লাস নেওয়ার সময় পাবো না। বলছি, মন দিয়ে শোনো তাহলে। সেটা হলো যে প্রথম ক্লাসে যেটা পড়িয়েছিলাম, প্রথম ক্লাসে কি পড়িয়েছিলাম, পড়ানোর সময় কিন্তু বলেছি কি পড়িয়েছি। প্রথম ক্লাসে যা ছিল, সেকেন্ড ক্লাসে যেটা পড়িয়েছিলাম, আজকে থার্ড ক্লাসে যেটা পড়াবো, তিনটা। প্রথম ক্লাসে পড়িয়েছিলাম ভাষার কাকে বলে, ভাষার বৈশিষ্ট্য, ভাষার
মৌলিক উপাদান, এটা ছিল প্রথম ক্লাসে। সেকেন্ড ক্লাসে ছিল বাংলা ভাষার উদ্ভব বিকাশ। থার্ড ক্লাসে আজকে আমরা পড়বো বাংলা সাহিত্যের ইতিহাস। এখন একজন জিজ্ঞেস করলে বইয়ের কথা, কিন্তু প্রথম ক্লাসে হার্ড কপি তোমাদের দিয়েছিলাম, সেকেন্ড ক্লাসে আমি ছবি তুলে দিয়েছিলাম, আজকেও ক্লাসের পরে আমি ছবি তুলে দিব। আর এর বাইরে তোমাদের যে আমি লেসন প্ল্যানটা দিয়েছি ওইখানে বইয়ের নাম আছে, ওখান থেকে তোমরা বই খুঁজে দেখতে পারো। এই বিষয়ে আরো অনেক বই আছে, সেগুলো থেকে তোমরা দেখতে পারো। আর কোনো প্রশ্ন আছে তোমাদের? না ম্যাম। তোমার ওকে, তাহলে আমরা ক্লাস সময় 1 ঘন্টার মধ্যে ধরো পরীক্ষার জন্য তোমার নির্ধারিত সময় থাকবে 45 থেকে 50 মিনিট, আর বাকি 10 মিনিট থাকবে রোল কলের জন্য। কেউ যদি ক্লাসে লেট করে আসো তাহলে তাকে বাড়তি সময় দেওয়ার কিন্তু কোনো মানে সুযোগ থাকবে না আমার, আমি চাইলেও দিতে পারবো না। ঠিক আছে? ওকে ওকে আমাকে একটুখানি বলো, মঙ্গলবার যাদের ক্লাস বা তোমাদের ক্লাসের যে গ্যাপটা, তার আগে পিছিয়ে কি তোমাদের ক্লাস আছে? মঙ্গলবার ধরো আমার সাথে সেকশন সি এর ক্লাস ছিল হলো 12:30 থেকে, সেটাতে এখন হবে হলো 11:30। তার আগে কি তোমাদের ক্লাস আছে? সরি, তারপরে কি ক্লাস? আগে পরে ক্লাস আছে। আগে পরে ক্লাস থাকলে একটা মানে কঠিন হয়ে যাবে। কেন? কারণ তার আগে ক্লাসটা থাকে হলো আমার আর্কিটেকচার ডিপার্টমেন্টে, ওদের ডিপার্টমেন্টটা হলো তোমাদের মেইন ক্যাম্পাসের 9 তলাতে আমার ক্লাস। তো ওইখান থেকে ক্লাস নিয়ে তোমাদের ক্যাম্পাসে এসে এগুলা করা না একটুখানি ডিফিকাল্ট। তো তারপরেও মানে সময় আসলে 45 মিনিট, ধরো পরীক্ষার জন্য 45 মিনিট সময় থাকবে। কারণ আসা যাওয়ার সময়টা তো তোমাদের রুটিনের মধ্যে, ওই সময়টা কিন্তু বাদ দেওয়া হয়নি। আমি যে ওই বিল্ডিং এ ক্লাসটা শেষ করবো 10:30 থেকে 11:30, আমি আর্কিটেকচার ওইখানে ক্লাস নিব, তারপরে তো ওইখান থেকে লিফটের 9 তলা থেকে আমাকে নেমে তার ওই বিল্ডিং পার হয়ে তারপর তোমাদের এখানে আবার 5 তলা এসে আমাকে ক্লাসটা নিতে হবে। যে আসা যাওয়ার মাঝখানে কিন্তু আমার 5-7 মিনিট কিন্তু চলেই যাচ্ছে। তো এটা কিন্তু রুটিনে কিন্তু আলাদা করা হয় নাই। তো এটা এর আগে ওইভাবে এফেক্ট ফেলতো না, কারণ 1 ঘন্টা 20-25 মিনিট যখন ক্লাস হতো বা 15 মিনিট ক্লাস হলে হয়তো এফেক্ট করতো না, কিন্তু এখন 1 ঘন্টার ক্লাস। আচ্ছা যাক, দেখা যাক, এখন আর এটা নিয়ে চিন্তা করে লাভ নাই। আমি চেষ্টা করবো। পাওয়া যাবে? না, ডেমো কোনো কোশ্চেন পাওয়া যাবে না। তাহলে আমরা আজকে পড়বো যেটা, সেটা হলো বাংলা সাহিত্যের যুগ বিভাগ। বাংলা সাহিত্য বলতে এখন আমরা সাহিত্যের বিভিন্ন ফরম্যাট দেখতে পাচ্ছি। আমরা গল্প, ছোট গল্প দেখতে পাচ্ছি, উপন্যাস দেখতে পাচ্ছি, নাটক, প্রবন্ধ, কবিতা, উম, তারপরে আর কি থাকতে পারে সাহিত্যের বিভিন্ন ফরম্যাটের মধ্যে, বলো তো? ম্যাম ছোট গল্প। ছোট গল্প বলেছি, মহাকাব্য থাকতে পারে, প্রহসনমূলক কাব্য থাকতে পারে, প্রহসনমূলক সাহিত্য থাকতে পারে। তো এই যে সাহিত্যের অনেকগুলো, নাটিকাও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, নাটিকাও থাকতে পারে। তো সাহিত্যের অনেক রকম ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটা সময় এরকম ছিল না। যখন যে কোনো জিনিস সূত্রপাত হয় বা সূচনা হয়, তখন তো আসলে সেটা অল্প থেকেই শুরু হয়, তারপরে ধীরে ধীরে বিভিন্নভাবে সেটা বিকশিত হয়। তো আমরা যে বাংলা সাহিত্যের কথা বলছি, এই সাহিত্যটা শুরু কবে থেকে হয়েছিল? আমরা যখন বাংলা ভাষার উদ্ভব বিকাশ করেছিলাম গত ক্লাসে, তখন তোমাদের হয়তো মনে আছে ওইখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে, তারপর সুনীতি কুমার এরকম একটা বলেছিলেন 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে, এরকম সময়ের কথা তারা বলেছিলেন যে এই সময়টাতে এসে আসলে বাংলা ভাষাটা উদ্ভব হয়েছিল। তাহলে ওই সময়ের থেকে তাহলে যে সাহিত্যগুলো রচিত হতো সেটা ওই সময় থেকেই হতে হবে। তো সেই হিসেবে ভাষা বিজ্ঞানীরা যেটা দেখেছেন যে 10ম শতাব্দীর মধ্যভাগ থেকে আসলে রচিত হচ্ছে বাংলা সাহিত্য। তাহলে আমরা সেই হিসেবে দেখতে পাই যে বাংলা সাহিত্যের বয়স কিন্তু কম না, 1000 বছরেরও বেশি বয়স হয়েছে বাংলা সাহিত্যের। এই 1000 বছর ধরে সাহিত্য চর্চা করা হচ্ছে, সাহিত্য রচনা করা হচ্ছে। তো তাহলে আমরা বুঝতেই পারছি যে 1000 বছরে সাহিত্যটা একটা সুবিশাল একটা সাহিত্যের সুবিশাল ভান্ডার তৈরি হয়েছে। এবং এই যে 1000 বছর ধরে পথ চলা, নিশ্চয়ই পথ চলাটা একই রকম ছিল না, একই দিকে ছিল না। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন দিকে সেটা বাঁক নিয়েছে। তো এই যে বললাম যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে সেটা বিভিন্ন দিকে বাঁক নিয়েছে, এই যে বাঁক নেওয়া বা বিভিন্ন যুগে এসে পরিবর্তিত হওয়াটা,
সেই অনুযায়ী আসলে এই 1000 বছরের বাংলা সাহিত্যকে 3টা যুগে ভাগ করা হচ্ছে। এই 3টা যুগ কি কি? 3টা যুগ হলো প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ কোন সময়টা? প্রাচীন যুগকে বলা হচ্ছে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা, সেটাকে বলা হচ্ছে প্রাচীন যুগ। মানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 250 বছরের মতো সময় আছে প্রাচীন যুগে। মধ্যযুগ হলো 1350 থেকে শুরু করে 1800 সাল পর্যন্ত। 1350 থেকে 1800 সাল মানে হলো প্রায় 450 বছর, একটা লম্বা সময় ছিল তাহলে মধ্যযুগ। আর আধুনিক যেটা, সেটা হলো 1800 সাল থেকে শুরু করে সেটা এখনো পর্যন্ত যে সময়টা, সেটাকে আধুনিক যুগ বলা হচ্ছে। এটা হয়তো আরো সামনে আরো বহু বছর থাকবে। এখন তোমরা কি দেখেছো এই যে যে সময়টা আমি বললাম, 950 থেকে 1200, তারপরে আসছে 1350 থেকে 1800, তাহলে 1200 থেকে 1250, এই 150টা বছর কিন্তু এখানে মেনশন করা হয়নি। এই 150টা বছর কোথায় গেল তাহলে? কেউ কি বলতে পারবে এই 150 বছর কোথায় গেল? সালতানাত ছিল। হ্যাঁ, শুনতে পাইনি, আবার একটু বলো। সালতানাত ছিল, বাংলা সালতানাত ছিল। সালতানাত ছিল? তুমি একটু সহজ ভাবে বলো, বাংলাতে বলো। সুলতান যুগ ছিল। ওকে, সুলতান যুগ থাকলে কি সাহিত্য রচিত হবে না? মানে সুলতান যুগের সাথে সাহিত্য নাই কেন? 150 বছর নাই কেন? সুলতান যুগে কি সাহিত্য রচনা মানা ছিল, এরকম কিছু ছিল? অন্যরা কেউ বলো তো দেখি। যে ও বলছে যে সুলতান যুগ ছিল কেন সাহিত্য রচিত হয় নাই। তো তোমাদের কি মনে হয় যে কেন সাহিত্য রচিত হয় নাই, বা সুলতান যুগ হলে কেন সাহিত্য রচিত হবে না? সুলতান যুগে কি সাহিত্য চর্চা হয় নাই, বা এরকম কোন রাষ্ট্রীয় বিধান ছিল যে সাহিত্য চর্চা করা যাবে না, এরকম কিছু? হইতে পারে ম্যাম। আহ, আমরা না বাংলা ক্লাস করছি, কাজেই আমরা কথাটা অন্তত যদি পরিশীলিত ভাবে বলি, তাহলে মনে হবে যে আমরা কিছু একটা শিখেছি বা শিখছি। আর এটা তো ক্লাস, ফর্মাল পরিবেশ। কাজে আমরা হইতে পারে বলবো না, আমরা বলবো হতে পারে। অন্তত ভাষার, প্রমিত ভাষার ব্যবহারটা শিখি, আর কিছু না শিখি। মনে থাকবে? আচ্ছা, তো তখন যেটা হয়েছিল যে এই 150 বছরের যে সময়টার কথা বলা হচ্ছে, 1250 থেকে, তো 1200 থেকে 1350, এই 150 বছর, এই সময়টাকে আসলে বাংলা সাহিত্যের ক্ষেত্রে অন্ধকার যুগ বলা হয়। তো মানে অন্ধকার যুগ মানে হলো ওই সময়টাতে কোনো সাহিত্যিক উপাদান ওইভাবে পাওয়া যায়নি। একেবারেই যে পাওয়া যায়নি তা না, দু একটা পাওয়া গিয়েছে, কিন্তু 150 বছর কিন্তু একটা লম্বা সময়। এই সময় অন- অনেক সাহিত্যকর্মই থাকবার কথা, সে তুলনায় আসলে ওরকম সাহিত্যকর্ম পাওয়া যায়নি। তো একটা একটা বেশ বিস্ময়েরই একটা জায়গা যে এই 150 বছরে কোনো সাহিত্যকর্ম নাই কেন, কোনো সাহিত্যকর্ম কি রচিত হয়নি। তো তোমাদের মধ্যে ক্লাসে একজন যেমন বললো যে সুলতানের শাসনামল ছিল, এই কারণে পাওয়া যায়নি। তো তখন আসলে সুলতানের শাসনামল মানে তখন একটা ট্রানজিশন পিরিয়ড চলছিল, যেটাকে বলা যায় যে তোমার মানে হিন্দু শাসন বা বৌদ্ধ শাসনের অবসান হয়ে মুসলমানরা তারা ইয়ে ফার্সি থেকে তারা ভারতবর্ষ দখল করতে আসলো। কাজে একটা রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশীলতা সবকিছু তখন বিরাজমান ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতা বা অস্থিতিশীলতা যেটার কথা বলা হচ্ছে, সেটা দীর্ঘ 150 বছর ধরে সেটা বিরাজমান ছিল না। আর নিশ্চয়ই ওই সময় মানে কোনো কারণে সেটা সংরক্ষিত হয়নি বা হারিয়ে গেছে, এরকম কোন একটা কিছু থাকতে পারে। মোট কথা, ওই 150 বছরের উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম পাওয়া যায় না বলে ওই সময়টাকে তোমার বলা হচ্ছে অন্ধকার যুগ। তো এই যে 3 যুগের কথা বললাম, 3 যুগের মধ্যে প্রাচীন যুগ যেটা 950 থেকে 1200 সাল পর্যন্ত, এই সময়টাতে বাংলা সাহিত্যের একটাই গ্রন্থ পাওয়া গিয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থ বলতে ওই একটা গ্রন্থই বলা হয়। কেউ কি বলতে পারবে গ্রন্থটার নাম কি, যেটা প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন বলা হয়? চার্যপদ। আবার একটু বলতো। চর্যাপদ। চর্যাপদ, রাইট, চর্যাপদ। তাহলে দেখা যাচ্ছে যে চর্যাপদটা হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এখন চর্যাপদটা কোথায় পাওয়া গিয়েছিল, কেউ কি বলতে পারবে? ম্যাম গৌরী বা মাগধী যেই মানে সাহিত্য চর্চা হতো বলো। থেকে মাগধী যে
জনপদ ছিল সেখান থেকে মাগধীরা যেভাবে সাহিত্য চর্চা করতো তারাই প্রথম এই চর্যাপদ লিখেছিলেন। না, আমার প্রশ্নটা ছিল এই চর্যাপদটা কোথাও রক্ষিত ছিল, সেখান থেকে কেউ একজন খুঁজে বের করেছিল, তো কোথায় পাওয়া গিয়েছিল? চর্যাপদটা পাওয়া গিয়েছিল নেপালের রাজদরবারে। নেপালের রাজদরবারে পাওয়া গিয়েছিল। সময়টা ছিল হলো তোমার 1907 সাল। 1907 সালে নেপালের রাজদরবার থেকে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, তো তিনি ওই সময় নেপালে যান এবং নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে তিনি এটা আবিষ্কার করে নিয়ে আসেন। তো এই তখন এটা মানুস্ক্রিপ্ট বা পান্ডুলিপি আকারে পাওয়া গিয়েছিল, বই আকারে সেটা পাওয়া যায়নি। মানে বিভিন্ন মানে হাতে লেখা বিভিন্ন রকম ইয়াতে ছিল, সেটা ফর্মে ছিল। তো সেটাকে তিনি নিয়ে আসেন এবং সেটা পান তিনি 1907 সালে। তারপরে 1916 সালে সেটাকে তিনি সংকলন করে বই আকারে সেটা প্রকাশ করেন এবং সেটার নাম দেন হলো 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এই নামে 1916 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়। তো এই গ্রন্থটি প্রকাশিত হবার পরে বেশ উল্লেখযোগ্য বিষয় ঘটে। তার মধ্যে হলো যে আমরা যখন বাংলা ভাষার উদ্ভব বিকাশ করেছি, আমরা কিন্তু দেখেছি যে প্রাকৃত থেকে শুধু বাংলা আসেনি, অনেকগুলো বাংলা, অসমিয়া, উড়িয়া, হিন্দি, মৈথিলি, এরকম অনেকগুলো ভাষা উদ্ভব হয়েছে। তো এই চর্যাপদ বইটা তো প্রাচীন বাংলার নিদর্শন। এটা প্রকাশিত হবার পরে এই যে আরো কিছু ভাষার কথা বললাম যেগুলো প্রাকৃত থেকে বাংলা সমসাময়িককালে একই সাথে উদ্ভব হয়েছে, ওই ভাষাগুলোর আদি রূপে কিন্তু বেশ মিল ছিল। কাজেই সব ভাষার ভাষার ভাষীরাই তা বলছিলেন যে এটা তাদের ভাষার প্রাচীনতম গ্রন্থ। হিন্দি ভাষার ভাষীরা বলছিলেন যেহেতু তাদের ভাষার সাথে মিল আছে প্রাচীনতম রূপটা, কাজে বলছিলেন যে এটা তাদের ভাষার গ্রন্থ। মৈথিলি ভাষার তারা বলছিলেন তাদের ভাষার প্রাচীনতম গ্রন্থ। অসমীয়া ভাষার যারা তারা বলছিলেন তাদের ভাষার প্রাচীনতম গ্রন্থ। তো এটা নিয়ে আসলে তখন একটা মানে বিভিন্ন ভাষা বিজ্ঞানীদের মধ্যে একটা তোমার মতভেদ দেখা যাচ্ছিল যে প্রত্যেকে নিজেদের ভাষার প্রাচীনতম গ্রন্থের কথা বলছিলেন। তো তখন দেখা গেল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নামটা আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যখন ওনার একটা ডেফিনেশন বলেছিলাম। তো এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি ইংরেজিতে একটা বই লিখলেন, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাংলা ল্যাঙ্গুয়েজ, 1926 সালে। তো এই বইটাতে তিনি প্রমাণ করেন যে চর্যাপদ আসলে অন্য কোনো ভাষায় না, এটা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। এটা যা লেখা হয়েছে, যারা লিখেছেন তারা বাংলা ভাষাতেই লিখেছিলেন, বাংলা ভাষার প্রাচীনতম রূপে তারা লিখেছিলেন। তাহলে চর্যাপদের ভাষাটা বাংলা, তিনি সেটা প্রমাণ করে দিলেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, তো তারা তখন এর ভাষার বিষয়বস্তু এই বিষয়গুলো পর্যালোচনা করেন। রাজিবুল ইসলাম, তুমি একটু মিউট করো। তো তখন তারা এইগুলো পর্যালোচনা করে প্রমাণ করেন যে চর্যাপদ আসলে বাংলা ভাষায় রচিত, এটা আমাদের ভাষায় রচিত প্রথম সাহিত্যিক নিদর্শন। তো এখন কথা হলো যে এই চর্যাপদের হিস্ট্রিটা আমরা জানলাম, এখন চর্যাপদ কারা রচনা করেছিলেন, চর্যাপদে কি ছিল সেটা এখন আমরা একটু জানি। তো আমরা দেখলাম যে প্রাচীন যুগে পাওয়া একমাত্র বই, এর নাম চর্যাপদ। এর ভাষা ভীষণই দুর্বোধ্য ছিল, দুর্বোধ্য মানে ভাষা বেশ কঠিন ছিল, বিষয়বস্তু বেশ কঠিন ছিল। মানে আসলে এই কবিরা মানে এখানে সাহিত্যের প্রাচীনকাল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত সাহিত্যের ফর্মেট আসলে কবিতাই ছিল, গদ্য আকারে কোনো সাহিত্য তখনো রচিত হয়নি। তো এই সাহিত্য যারা রচনা করেছেন বা চর্যাপদ যারা রচনা করেছিলেন তারা আসলে এই কবিতায় রচনা করেছিলেন। তো এই কবিরা আসলে তারা সাহিত্য রচনার জন্য চর্যাপদ রচনা করেননি, তারা নিজেদের জন্য এই কথাগুলো লিখেছিলেন। সাহিত্য রচনা তাদের উদ্দেশ্য ছিল না, এরা সবাই ছিলেন হলো বৌদ্ধ ধর্মের সাধক, বৌদ্ধ সাধক। তো তারা তাদের গোপন সাধনার কথাবার্তায় এটাতে লিখেছিলেন। তো এই গোপন সাধনার কথাটাই যে একসময় প্রকাশ হয়ে সেটা বাংলা সাহিত্যের আদিমতম নিদর্শন রূপে পরিগণিত হবে, এটা তারা আসলে নিজেরাও হয়তো চিন্তা করেননি। তো এই চর্যাপদে দেখা যাচ্ছে যে 46টা পূর্ণ কবিতা পাওয়া গিয়েছে। হরপ্রসাদ শাস্ত্রী যখন নেপালের রাজদরবার থেকে এটা উদ্ধার করলেন, সেখানে 46টা পূর্ণ কবিতা ছিল আর একটা ছিল ছেঁড়া বা খণ্ডিত কবিতা। তাহলে সেই হিসেবে চর্যাপদে কবিতা রয়েছে 46.5টা।
এই 46.5টা কবিতা লিখেছিলেন 24 জন বৌদ্ধ বাউল কবি। বৌদ্ধ বাউল কবি, তো বাউল বলতে আমরা কি জানি যে যারা রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, গান গায়, যাদের নিজেদের ঘর বাড়ি ছিল না, বা তারা এরকম বৈষয়িক কোনো বিষয় নিজেদেরকে জড়াতে চান না, তো তাদেরকে আমরা সাধারণত বাউল সাধক বলে থাকি। তো যে 24 জন বাউল সাধকের কথা বলা হলো, তারা এরকম ছিলেন, তাদের নিজেদের কোনো ঘর বাড়ি ছিল না, তারা সমাজের নিচু তলার মানুষ ছিলেন। তো তারাই আসলে আমাদের ভাষায় প্রথম কবি ছিলেন। তো তাদের মধ্যে তার যে 24 জন সাহিত্য রচনা করেছিলেন বা চর্যাপদ রচনা করেছিলেন, তাদের মধ্যে কয়েকজনের নাম বেশ উল্লেখযোগ্য। আহ এদের মধ্যে আছেন কাহ্নপাদ, লুইপাদ, তারপরে সবরপাদ। তো এরা তখন দেখা গিয়েছে যে উম এই কবিতাগুলো রচনা করেছেন। তখন আমরা একটুখানি দেখি তো যে তখন মানে তারা কি লিখেছিলেন। যেমন ধরো, আমি পড়ছি: কালত মোর ঘর নাহি পরবেশী, হাড়িত ভাত নাহি নিতিয়া বেশি। এটা থেকে তোমরা কি বুঝলে, কেউ একটু বলো তো। কালত মোর ঘর নাহি পরবেশী, হাড়িত ভাত নাহি নিতিয়া বেশি। মিস কিছুই বুঝিনি। কিছুই বুঝো নাই? অন্যরা কেউ কি চেষ্টা করবে? কালত আরেকবার মোর বলেন। ঘর নাহি পরবেশী, কালত মোর ঘর নাহি পরবেশী, হাড়িত ভাত নাহি নীতি আবেশী। মিস মানে ছোট ঘর, বেশি কিছু নাই, এরকম কিছু বুঝাইছে। স্বামীর, তোমার কথা আসলে আমি কিছু মানে চর্যাপদের ভাষার মধ্যেই দুর্বোধ্য মনে হলো, আমি আসলে কিছু বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। টালত মানে হলো টালি, ওই যে পাহাড়ি অঞ্চলে টালি থাকে না, ছোট ছোট পাহাড়ের মতো, যেটা সেটাকে টালি বলা হয়, টালি থেকে টালত। টালত মোর ঘর মানে টালির উপরে আমার ঘর, নাহি পরবেশী। এক একটা টালির উপর, যাদের সিলেট অঞ্চলে বাড়ি, এখনো সিলেট অঞ্চলটাতে দেখা যায় যে টালির উপর ঘর বাড়ি করে। তো যেহেতু টালির উপরে, টালি না, সরি, টিলা, টালি না বলছি আমি, ওটা টিলা, টিলার উপর ঘর বাড়ি করে। তো একটা টিলার উপরে তো আসলে একটাই ঘর করা যায়। তো দূরে অন্য টিলাগুলা দূরে দূরে থাকে, কাজেই আশেপাশে কোনো প্রতিবেশী নেই, মানে ঘরের সাথে লাগোয়া কোনো ঘর নাই। তো সেটাই বলছে, টালত মোর ঘর নাহি পরবেশী, মানে টিলার উপর আমার ঘর, আমার আশেপাশে কোনো প্রতিবেশী নাই। হাড়িত ভাত নাহি মানে হাড়িতে ভাত নাই, নীতি আবেশী, নীতি মানে নিত্য বা প্রতিদিন আমাকে উপোস থাকতে হয়, না খেয়ে থাকতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের গোপন সাধনার কথা লিখলেন। মানে তখন আসলে সামাজিক অবস্থাটা কি ছিল তাদের লেখনের মাধ্যমে, কিন্তু আমরা সেটাও বুঝতে পারছি যে তখনও মানুষ একটা শ্রেণী দরিদ্র সীমার নিচে বসবাস করতো, না খেয়ে প্রতিদিন থাকতো, এরকম একটা অবস্থায় তাদের দিন যাপন করতে হতো। তো সেই বিষয়গুলো প্রাচীন কবিরা তাদের লেখনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এই গেল হলো তোমার প্রাচীন যুগ বা চর্যাপদ। আর এরপরে যেটা ছিল অন্ধকার যুগ, সেটা আলোচনা তো একটুখানি আমি করেইছি, যে ওই সময়টাতে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা বা অস্থিতিশীল বিভিন্ন কারণে, এটা ভাষা বিজ্ঞানীরা মনে করেন যে এই কারণে, না হলে 150 বছর কেন, তার আগে মানে চর্যাপদের পাওয়া গেল, সেটা আরো প্রাচীন কালে সেটা পাওয়া গেল, পরবর্তীকালে এটা পাওয়া গেল, কেন স্পেসিফিকলি ওই টাইমটাতে পাওয়া গেল না? নিশ্চয়ই ওই টাইমটাতে কোনো একটা কিছু হয়েছিল জন্যই পাওয়া যায়নি। সাহিত্য, যারা কবি সাহিত্যিক, তারা তো সব যুগে সব সময় থাকেন এবং কিছু না কিছু তো তারা রচনা করেনি। তো যাই হোক, কোনোভাবে সেটা হয়তো পাওয়া যায়নি, এই কারণে সেটাকে অন্ধকার যুগ বলা হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো মধ্যযুগ, 1350 থেকে 1800 সাল পর্যন্ত। তো এই মধ্যযুগ যেটা, এই মধ্যযুগে সময়টা একটা দীর্ঘ সময়। এই সময় রচিত হয়েছে অসংখ্য কাহিনী কাব্য, সংখ্যাহীন গীতি কবিতা। আচ্ছা, আমি যে বইটা আজকে ফলো করছি, এটা হলো হুমায়ুন আজাদের বই, লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী। লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী, খুব সহজ করে, খুব সুন্দর করে বাংলা সাহিত্যটা কিভাবে আসলো সে সম্পর্কে তিনি আলোচনা করেছেন। আহ, তো যেটা বলছিলাম যে মধ্যযুগে রচিত হয়েছে অসংখ্য কাহিনী কাব্য গীতি কবিতা। তো আসলে এই সময়টাতে মধ্যযুগে যারা সাহিত্য রচনা করেছেন, তারা
আহ মানে ঈশ্বরের কথা, ভগবানের কথা, দেবদেবীর কথাই আসলে তারা তাদের লেখনীর মাধ্যমে উপস্থাপন করেছেন। তারা হয়তো যে দেবদেবীর কথা বলা হয়েছে তারা মানুষের রূপ নিয়ে কখন বা মর্তে বা মাটির পৃথিবীতে এসেছে, কিন্তু ওইখানে মানুষের কথাটা কিন্তু ওইভাবে আসেনি, দেবদেবীর কাহিনী বর্ণনা করা হয়েছে। তো ধীরে ধীরে দেখা গেল যে, হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? জি Yes, ম্যাম। জি ভাইয়া। আচ্ছা, তো প্রথম আচ্ছা ঠিক আছে। তো প্রথম দিকে দেখা গেল যে পুরাটা জুড়েই পুরো সাহিত্যের মানে মধ্যযুগের প্রথম দিকে যে সাহিত্যগুলো রচিত হয়েছে পুরোটা জুড়ে এরকম বিভিন্ন দেবদেবীর গুণকীর্তন এই সমস্ত বিষয়গুলোই এসছে। পরে ধীরে ধীরে দেখা গেল দেবদেবীর সাথে তখন ধীরে ধীরে মানুষের কথা, মানুষের জীবনযাপনের কথা এগুলো আরো পরে এসেছে। তো ওই সময় যারা সাহিত্য রচনা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য যে সমস্ত কবি বলা হচ্ছে তখনও কিন্তু গদ্য আসেনি। প্রাচীন যুগ, মধ্যযুগ তখনও পর্যন্ত সাহিত্যের মাধ্যম কিন্তু কবিতা ছিল। আধুনিক সময় এসে তখন গদ্যের প্রচলন শুরু হলো। এ কারণে বলা হচ্ছে যে যারা সেই সময় বিখ্যাত কবি ছিলেন তাদের নাম বড়ু চণ্ডীদাস, মুকুন্দরাম চক্রবর্তী, বিজয় গুপ্ত, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, ভারতচন্দ্র, আলাওল, কাজী দৌলত। তো আরো অসংখ্য সাহিত্যিক সে সময় সাহিত্য রচনা করেছে, এরা খুব বিখ্যাত ছিলেন জন্য এদের নামগুলো বলা হয়েছে। এই মধ্যযুগে এক শ্রেণীর কাব্যকে বলা হতো মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যগুলো বেশ মানে বেশ লম্বা ছিল, বেশ দীর্ঘ ছিল। এগুলো আসলে দেবীর এই মর্তালোক বা পৃথিবীতে তাদের প্রতিষ্ঠার বিভিন্ন কাহিনী ছিল, সেই কাহিনীগুলোই কবিরা তাদের কবিতার মাধ্যমে বলার চেষ্টা করেছেন। তো মঙ্গল কাব্যের মধ্যে একটা বিখ্যাত কাব্য নাম ছিল হলো উম মেঘনাদ বধ। মনসা মঙ্গল। মনসা মঙ্গলের নাম শুনেছি তোমরা? জি না ম্যাম। না, মেঘনাদ মিস বধ তো আপনার মাইকেল কাছে মধুসূদন দত্তের। মেঘনাদ বধ আধুনিক কালের, ওটা আমরা এখনো মধ্যযুগে আছি। মনসা মঙ্গল, মনসা মঙ্গলের আহ, আহ, চরিত্রের বিখ্যাত চরিত্রের নাম কি ছিল, বা মনসা মঙ্গলের কোন জিনিসটা মিথ হিসেবে আমরা শুনে থাকি এখনো? ম্যাম বেহুলা। হ্যাঁ, বেহুলা, লক্ষিন্দরের বাসর ঘর, চাঁদ সওদাগর, এই বিষয়গুলো ছিল। তো তোমরা এই মনসা, আমি জাস্ট তোমাদের যেহেতু আমরা বাংলা সাহিত্য ক্লাসে পড়ছি, তো এই মানে আরো অনেক রকম কাব্য রয়েছে। মনসা মঙ্গলটা যেহেতু ওই সময় বেশ পপুলার, বেশ জনপ্রিয়, এবং এখনো মনসা মঙ্গল কাব্যের বিভিন্ন চরিত্রের কথা মিথ হিসেবে প্রচলিত আছে। এই কারণে আমরা খুব সংক্ষেপে মনসা মঙ্গলটার কাহিনীটা একটুখানি তোমাদেরকে বলার চেষ্টা করছি। যে এটা ছিল মূলত চাঁদ সওদাগরের কাহিনী। চাঁদ সওদাগর স্বর্গে বাস করতো। তো স্বর্গে ওইখানে যে দেবী ছিল, সাপের দেবী, তার নাম ছিল মনসা। তো চাঁদ সওদাগর কোন এক কারণে মনসাকে পছন্দ করতো না। তো এই মনসার অভিশাপে সে স্বর্গ থেকে সে পৃথিবীতে চলে আসে। বলা হচ্ছিল না যে দেবদেবীর পৃথিবীতে কিভাবে আসে, সেগুলোরই কাহিনী ছিল। তো দেখা যাচ্ছে চাঁদ সওদাগরকে পৃথিবীতে পাঠিয়ে দিল, তার জন্ম হলো পৃথিবীতে, মানুষ হিসেবে তার জন্ম হলো। এবং জন্ম হওয়ার পরেও দেখা যাচ্ছে যে মনসা তাকে বোঝে, তার পূজা করা, মানে সে যখন বড় হয়েছে বোঝা শিখেছে, মনসা তাকে বোঝে যে তুমি মনসা দেবীর পূজা করো, পূজা করো, কিন্তু তার সওদাগর কিছুতেই মনসা দেবীর পূজা করবে না। তো মনসা তাকে বিভিন্ন ভাবে বুঝিয়েও যখন রাজি করাতে পারেনি, তখন তার অনেক ক্ষয়ক্ষতি করেছে, তার ঘর বাড়ি সব ধ্বংস করেছে। চাঁদ সওদাগর ছিল অনেক বড় বণিক, বণিক মানে অনেক বড় ব্যবসায়ী ছিল সেই সময়। অনেক মানে বড় বড় নৌকা নিয়ে ব্যবসায়ের কাজে যেত, অনেক মালপত্র নিয়ে আসতো। তো দেখা যেত যে ঝড়ে মানে মনসা দেবীর অভিশাপে সমুদ্রে ঝড় উঠে তার সমস্ত কিছু ডুবে গিয়েছে। এমনকি চাঁদ সওদাগরের 6 ছেলে ছিল, তাদেরকেও সে মেরে ফেলেছে। তারপরেও সবাই চাঁদ সওদাগরকে বুঝিয়েছে যে তুমি মনসার পূজা করো, তাহলে মনসা তোমার সবকিছু ফিরিয়ে দেবে, আবার তোমার উপর ওর আর রাগ থাকবে না। কিন্তু চাঁদ সওদাগর মানে সে কিছুতেই সে প্রতিজ্ঞা করেছিল যে কোনো অবস্থাতেই সে মনসার কাছে নতি স্বীকার করবে না। সেরকম একবার কোন এক সময় বাণিজ্য করে ফেরবার সময় অনেক নৌকা বোঝাই করে জিনিসপত্র নিয়ে আসে। তো যখন মনসা তার সমস্ত কিছু ডুবিয়ে দিল, তারপরে সে কোনোভাবে বেঁচে টেচে যখন ফিরে আসলো, এর মধ্যে 12 বছর পার হয়ে গিয়েছে। তার যে এক সন্তান বেঁচে ছিল, লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দর যেটার জন্য বিখ্যাত, সে লক্ষিন্দর বড় হয়ে গিয়েছে। তো
তো তার বিয়ের আয়োজন করা হয়েছে। তো চাঁদ সওদাগর তো জানে যে মনুষা কোনো না কোনো ভাবে সে প্রতিশোধ নিতে চাইবে। তো তখন সে যে বেহুলা লক্ষীন্দরের বাসর ঘর বলতে যে যেটা বোঝানো হয় যে তোমার লোহার বাসর ঘর, মানে মানে কোনো ছিদ্র থাকবে না এরকম। তো দেখো তখন সে কারিগরদেরকে বলে চাঁদ সওদাগর যে লোহার বাসর ঘর বানাতে, এবং সেখানে যেন কোনো ধরনের কোনো ক্ষুদ্র ছিদ্র না থাকে, মানে যেদিক দিয়ে সাপ ঢুকতে পারে। কিন্তু যারা কারিগর ছিল তাদেরকে দেখা যাচ্ছে মনসা স্বপ্নে দেখায় যে তোমরা যদি ছিদ্র না রাখো তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হবে। তো তখন তারা ছিদ্র রেখেছিল। তারপর দেখা গেল বেহুলা লক্ষীন্দরের যে কাহিনী আমরা জানি যে ওখান দিয়ে সাপ প্রবেশ করে এবং লক্ষীন্দরকে সাপে কাটে, এবং রীতি বা প্রথা অনুযায়ী তাকে ভেলাতে করে ভাসিয়ে দেওয়া হয়। তখন বেহুলা তার যে নববিবাহিত স্ত্রী ছিল সে তখন বলে যে আমি ওর সাথে এরকম ভেলাতে করে যাবো। তো ভেলাতে করে ভাসতে ভাসতে ভাসতে, এগুলো তো আসলে বাস্তব তাই না, দেবদেবীর কাহিনী, কাজে সেখানে এরকম লাশ নিয়ে অনেক সময় ভাসা যায়, তারপর তাকে আবার মানে জীবিত করা যায়, আবার মেরে ফেলা যায়। এগুলো মানে যেহেতু দেবদেবীর কাহিনী সেখানে এগুলো সম্ভব। তো ভাসতে ভাসতে অনেক দূরে যাওয়ার পর কোনো একজনের সাথে দেখা হয় বেহুলার, তখন সে বলে যে তুমি স্বর্গে যাও, সেখানে গিয়ে দেবদেবী তাদের নাচ দেখাও, সে তারা যদি তোমার নাচ দেখে খুশি হয় তাহলে দেখা যাবে তোমার স্বামীকে তারা ফিরিয়ে দেবে। তো এখানে সে গিয়ে নাচ দেখায়, তো তারা খুশি হয়, খুশি হয়ে বলে যে তুমি কি চাও। তো তখন বলে যে লক্ষিন্দরকে তার স্বামীকে সে বলে যে তো ওকে ফিরিয়ে দাও বা ওর প্রাণ ফিরিয়ে দাও। তো সবাই রাজি হলো। তখন ওইখানে মনসাও তো সাপের দেবী, তো মনসা তখন বলে যে না, এটা হবে না। এটা তখনই হবে যখন চাঁদ সওদাগর তোমার শ্বশুর যখন এসে আমাকে পূজা করবে, তখনই এটা সম্ভব হবে, তখন আমি সবকিছু ফিরিয়ে দিব। তো তখন বেহুলা গিয়ে চাঁদ সওদাগরকে কান্নাকাটি করে বলে, এবং এই যে বেহুলার কান্নাকাটিতেই চাঁদ সওদাগর এতদিন অনড় থাকলেন, তার কান্নাকাটিতে সে আসলে তখন দেখা যায় যে সে রাজি হয় যে ঠিক আছে, সে মনসাকে পূজা করবে, কিন্তু সে সরাসরি পূজা করবে না, মানে সে বাম হাত দিয়ে অন্যদিকে মুখটা ফিরিয়ে একটা ফুল ছুঁড়ে দিবে। তো এই যে মানে খুব অবহেলা ভরে, খুব অবজ্ঞা ভরে পূজা, তারপরেও মানে পূজা করছে, এটাতেই মনসা দেবী খুশি। তো তারপর থেকে ধরা হয় যে এইভাবে আসলে মনসা দেবীর পূজাটা শুরু হয়েছিল মর্তে। এই ছিল হলো তোমার মনসা মঙ্গলের কাহিনী। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা লম্বা কাহিনী, আমি খুবই সংক্ষেপে মূল কথাটা তোমাদের বলার চেষ্টা করেছি। তো এই কাব্যগুলো এরকম আরো অনেক কাব্য ছিল মঙ্গল কাব্যের মতো। এরপরে মঙ্গল কাব্যের পরে আমরা যেটা পাই সেটা হলো বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী এর কবিতাগুলো কিছুটা আকারে ছোট, মানে তোমার এই মঙ্গল কাব্যের মতো এত দীর্ঘ না। কিন্তু এই ছোট হলেও এটার মাধ্যমে যে আবেগটা প্রকাশিত হয়েছে সেটা আসলে তুলনাহীন। এই বৈষ্ণব পদাবলীর প্রধান যে নায়ক নায়িকা ছিল তাদের নাম ছিল রাধা এবং কৃষ্ণ। আহ তারা আসলে কখনো রাধার বেশে কখনো কৃষ্ণের বেশে হৃদয়ের যে অনুভূতিটা সেটাই প্রকাশ করবার চেষ্টা করেছে। মধ্যযুগে সাহিত্য চর্চার ক্ষেত্রে একটা নতুন আহ একটা ধারা তৈরি হলো এরপরে, যখন মুসলমান সাহিত্যিকরা সাহিত্য চর্চা করা শুরু করলেন। এই যে যখন ওই যে ইয়া থেকে তোমার ইরান ইরাক বা ওই সমস্ত জায়গা থেকে যখন মুসলিম শাসকরা আসলো, এই ভারতবর্ষ দখল করলো, তখন কিন্তু দেখা গেল যে মুসলমানরা কবি সাহিত্যিকরাও তখন সাহিত্য রচনাটা শুরু করলেন। এবং এই মুসলমান কবি সাহিত্যিক যখন সাহিত্য রচনা শুরু, রাজিবুল তুমি বারবার আনমিউট করে কথা বলছো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যযুগে মুসলমান শাসকরা যখন আসলো তখন মুসলমান কবি সাহিত্যিকরা যখন সাহিত্য রচনা শুরু করলেন, তখন একটা নতুন পরিবর্তনের ধারা সূচিত হলো। পরিবর্তনটা কি ছিল, তখন আর দেবদেবীর কাহিনী নিয়ে আসলে সাহিত্য রচিত হতো না, তখন পুরোটাই মানুষের মানে সাধারণ মানুষের আবেগ অনুভূতি ভালোবাসা এই সমস্ত বিষয় সাহিত্যের উপাদান হয়ে উঠলো। এর মধ্যযুগে রচিত হয়েছিল ইউসুফ জুলেখা, লাইলি মজনু। এই সময় মানে এই সমস্ত প্রেম কাহিনীর যে রচনাগুলো আছে সেগুলো কিন্তু মধ্যযুগে রচিত হয়েছিল, এবং সেটা মুসলিম শাসনামলে রচিত হয়েছিল, এবং মুসলমান শাসক মানে মুসলমান কবি সাহিত্যিকরা সেটা রচনা করেছিলেন। অর্থাৎ
দেবদেবীর কাহিনী একটা লম্বা সময় ধরেছিল, তারপরে দেখা গেল যে ধীরে ধীরে মানুষের কাহিনীতে আসলো, যেটা এখন পর্যন্ত সাহিত্য রচনাতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে কেন্দ্র করে, মানুষের জীবনযাপন জীবনধারাকে কেন্দ্র করে সাহিত্যগুলো রচিত হয়। তো মধ্যযুগের শেষে আসে আধুনিক যুগ। আধুনিক যুগে শুরু হয়েছিল 1800 সালে। আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান যেটা, সেটা হলো গদ্য সাহিত্য। প্রাচীন যুগ মধ্যযুগে বাংলা সাহিত্যে গদ্য বলে কিছু ছিল না, সে সময় পদ্য বা কবিতাতে সাহিত্য রচিত হতো। কিন্তু আধুনিক যুগে দেখা গেল যে ব্রিটিশ শাসন ছিল সেই সময়, 1800 সালের কথা বলা হচ্ছে, আমরা জানি ব্রিটিশ শাসকরা অলমোস্ট 200 বছরের কাছাকাছি ভারতবর্ষ রাজত্ব করেছে। তো তারা প্রায় 200 বছর ধরে একটা দেশ শাসন করা মানে কিন্তু অনেক বিশাল কিছু। এবং তারা নিজেদের জন্য যেটা করেছিল, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো প্রতিষ্ঠা করেছিল, কেননা তারা বাংলা ভাষা, বাংলার ভারতবর্ষের ভাষা কালচার এই বিষয়গুলো সম্পর্কে তারা পরিচিত ছিল না। কোন একটা দেশ শাসন করতে গেলে তুমি যদি সেখানকার ভাষা কালচার বা ওইখানকার লোকজন সম্পর্কে না জানো, তাহলে তো তুমি খুব দীর্ঘ সময় তাদেরকে শাসন শোষণ করতে পারবে না। তারা নিজেদের প্রয়োজনে দেখা যাচ্ছে যে তখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল। তো ব্রিটিশরা, আমি বলবো যে 200 বছরে যেটা করেছে, তারা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে খুব ভালো কাজ করেছে, স্বাস্থ্য খাতে খুব ভালো কাজ করেছে, স্কুল কলেজ লেখাপড়ার পর্যায়ে খুব ভালো কাজ করেছে, সামাজিক যে বিধিনিষেধ গুলো ছিল, যেমন তোমার সতীদাহ প্রথা, তারপর বিধবা বিবাহ, এই সমস্ত ব্যারিয়ার গুলো তুলে দেওয়ার ক্ষেত্রে তারা খুব বড় কাজ করেছে। কিন্তু 200 বছরে তো তারা সমস্ত ভারতবর্ষটা লুটি করে নিয়ে গিয়েছে। তো যাই হোক, তো তখন যেটা দেখা যাচ্ছে যে 1800 সালে তারা কলকাতাতে ফোর্ট উইলিয়াম কলেজ বলে একটা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান ছিলেন উইলিয়াম কেরি। কেরির সহায়ক ছিলেন রামরাম বসু। তো এই ফোর্ট উইলিয়াম কলেজে যারা ছিলেন কলেজের শিক্ষক হিসেবে, তারাই তখন আসলে সুপরিকল্পিতভাবে এই গদ্যের বিকাশটা ঘটান। তারা বলেন যে না, আমরা কথা বলছি তো কবিতার আকারে না, তাহলে আমরা কেন কবিতার মতো করে লিখবো। তখন তারা নিজেরা প্ল্যান করে এভাবে তখন তো আসলে বাক্যের স্ট্রাকচারটাও ঠিক মতো হয়নি, বিরাম চিহ্নের ব্যবহারটাও ঠিক মতো শুরু হয়নি, কাজে অনেকটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে। প্রথম 50 বছরে, মানে কোন একটা শিশুর জন্ম হওয়ার পর যেমন তাকে বেশ পরিচর্যার মধ্যে রাখতে হয়, সেরকম বাংলা সাহিত্যের গদ্যের যখন বিকাশ উদ্ভব হলো, তাকে প্রথম 50 বছর ধরে বেশ যত্ন আত্তি করে তারপরে একটা সিস্টেমে সেটা দাঁড়িয়ে গেল। তো তারপরে দেখা যাচ্ছে যে 19 শতকের প্রথম অর্ধেক আসলে ওই যেটা বললাম যে সদ্য জন্ম নেওয়া গদ্যের লালন পালনে কেটেছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সেটা একটা নিজস্ব স্টাইলে দাঁড়িয়ে যায়, এবং তখন অসংখ্য কবি সাহিত্যিক আছেন, তারা এই গদ্য সাহিত্য রচনা করেন। এর মধ্যে যারা বিখ্যাত ছিলেন সেই সময়, সিরিয়ালি বলছি, ওই প্রথম দিকে ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত। দেবেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন বলতে পারবে? আহ, রবীন্দ্রনাথ ঠাকুর দাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা, ভেরি গুড। হুম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম তো আমরা নিশ্চয়ই শুনেছি। আমরা ছোটবেলায় যে অ আ যে অ্যালফাবেটের বাংলা বর্ণমালার যে বইটা পড়ি, সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই ওটা তৈরি করেছিলেন। তো তাহলে দেখা যাচ্ছে এদের হাত ধরে বাংলা সাহিত্যের প্রথম যুগটা গড়ে উঠেছে। এরপরে দেখা যাচ্ছে যে প্যারীচাঁদ মিত্র আসেন বাংলা সাহিত্যে। তিনি প্রথম উপন্যাস রচনা করেছিলেন, প্যারীচাঁদ মিত্র। তার উপন্যাসের নাম ছিল আলালের ঘরের দুলাল। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, আলালের ঘরের দুলালের নাম শুনেছো? জি ম্যাম। জি মিস। আচ্ছা, তাহলে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, এটা আমাদের জানা উচিত যে সেটার নাম ছিল আলালের ঘরে দুলাল, আর এটা রচনাকারী ছিলেন প্যারীচাঁদ মিত্র। এরপরে যার কথা বলতে হয়, এরপর আরো অনেকের কথাই আসলে বলতে হয়, তো একজনের কথা একটু বিশেষ করে বলতে হয়, তার নাম হলো মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে উম আজকে যে পর্যায়ে এসছে, এর পেছনে যার অবদান অনেক বেশি। তার যদি এরকম তিনজনের নাম বলতে হয়, তার মধ্যে প্রথম আসবেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি মানে বিশাল প্রতিভাধর, মহান প্রতিভাধর একজন সাহিত্যিক ছিলেন। তিনি কবি ছিলেন, তিনি মহাকাব্য রচনা করেছিলেন, তিনি ট্র্যাজেডি উপন্যাস রচনা করেছিলেন, তিনি প্রহসন রচনা করেছিলেন। এবং আমরা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে, তোমরা স্কুল কলেজে তোমরা কবিতা পড়েছো নিশ্চয়ই, তোমরা তার জীবনীটা জানো। যে তার ছোটবেলা থেকেই শখ ছিল, তিনি বাংলাকে প্রচন্ড ঘৃণা করতেন। তিনি জমিদার পরিবার সন্তান ছিলেন, তিনি বিলেত যাবেন, তিনি লেখালেখি করবেন ইংরেজি ভাষায়, ওইখানে তিনি খুব বিখ্যাত হবেন।
তারপরে তিনি বিলেতে নিজেকে যাতে কবি হিসেবে তিনি প্রতিষ্ঠা করতে পারেন এজন্য তিনি কিন্তু হিন্দু ধর্ম ছিলেন, কিন্তু তিনি তার নিজের ধর্মকে বিসর্জন দিয়ে তিনি খ্রিস্টান ধর্মটা গ্রহণ করলেন। তার নামের সাথে তখন মাইকেল যুক্ত হলো, মাইকেল মধুসূদন দত্ত। তারপর তিনি একটা সময় বিলেতে গেলেনও, কিন্তু দেখা যাচ্ছে যে ওইখানে গিয়ে তিনি লেখালেখি করলেন, কিন্তু তিনি যেরকম ভেবেছিলেন যে সাথে সাথে সবাই খুব প্রশংসা করবে, তিনি খুব বিখ্যাত হয়ে যাবে, এরকম কোনো কিছু ঘটলো না। এবং ওই তার বিদেশ বা প্রবাস জীবনে থেকেই কিন্তু তিনি অসংখ্য বিখ্যাত সাহিত্য রচনা করলেন, এবং সেগুলো সবকিছুই ছিল তার বাংলা, মানে মাতৃভাষা বাংলা এবং মাতৃভূমি বাংলাদেশকে তিনি যে প্রচন্ড পরিমাণে মিস করছেন, একে অবহেলা করে অবজ্ঞা করে তিনি যে অনেক ভুল করেছেন, তার প্রতিটা লেখাতে কিন্তু এই বিষয়গুলোই ঘুরে ফিরে এসেছে। তো তাহলে আমরা বলতে পারি যে আর মাইকেল মধুসূদন দত্ত কিন্তু একজন মানুষ হিসেবে খুব ভালো একজন মানুষ ছিলেন, খুব পরোপকারী একজন মানুষ ছিলেন, কিন্তু তার শেষ জীবনটা ভীষণ অর্থে কষ্টে কেটেছে। তো যাই হোক, মানে তিনি বাংলা সাহিত্যের মানে অন্যতম গুরুত্বপূর্ণ একজন। তিনি এই যে কবিতার ক্ষেত্রে সনেটের যে প্রচলনটা, 14 লাইনের কবিতা, সেই রীতিটা মাইকেল মধুসূদন দত্তই প্রচলন করেছিলেন। তারপর বাংলাদেশ সাহিত্যে মহাকাব্য রচনা, সেটাও মাইকেল মধুসূদন দত্ত করেছিলেন। আহ এরপরে যাদের নাম আসে তাদের মধ্যে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মশাররফ হোসেন কায়কোবাদ। তো এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নিশ্চয়ই আমরা কম বেশি সবাই জানি। রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও আসলে সাহিত্যের এমন কোনো একটা ধারা নাই যে ধারাতে তার স্পর্শ পড়েনি। কবিতা, গান, ছোট গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, মানে সমস্ত ক্ষেত্রে, এমনকি ছবিও তিনি আঁকতেন, সমস্ত ক্ষেত্রে তিনি তার প্রতিভার স্বাক্ষর দেখেছেন। এরপরে আসে মোহিতলাল মজুমদার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণুদে, অমিয় চক্রবর্তী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, এবং বলতে গেলে আসলে এই লিস্ট মানে অনেক অনেক লম্বা। এর মধ্যে কাজী নজরুল ইসলামের কথা একটুখানি আলাদা করে বলতে হয় যে তিনি ওই সময়টাতে ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন আম, প্রকট হয়েছিল, তিনি তখন বিদ্রোহী বিভিন্ন কবিতা লিখেছিলেন, দেশপ্রেমের বিভিন্ন কবিতা লিখেছিলেন, যার কারণে ব্রিটিশ সরকার তাকে বেশ কয়েকবার কারাবন্দী করেছিল। জীবনানন্দ দাশের কথা বলতে গেলে বলা যায় যে তোমরা কেউ জীবনানন্দ দাশের কবিতা পড়েছো? জি ম্যাম, পড়েছি ম্যাম। পড়েছো? আমি বলবো যে তোমাদের ক্লাস শেষে হ্যাঁ। তোমরা ইয়াতে অনলাইনেই পাবে, তোমরা গুগলে সার্চ করলে জীবনানন্দের কোনো একটা কবিতা একটু পড়ো, মানে সম্পূর্ণ ভিন্ন, মানে পড়লে তুমি মনে হবে যে অন্য একটা জগতের কথা বলা হচ্ছে, তুমি এই জগতে বাস করছো কিন্তু ওটা অন্য আর একটা জগতে তোমাকে নিয়ে যাবে, মানে চেনার মধ্যে অচেনা এরকম একটা বিষয় চলে আসবে। এই ছিল এদের সবার অবদানে আসলে বাংলা সাহিত্যটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গিয়েছে। এই পর্যন্ত ছিল আমাদের ক্লাস। তোমরা যেটা করতে পারো, আমি যে লেখকগুলোর নাম বলেছি তাদের বিখ্যাত দুই একটা করে বইয়ের নাম এটার সাথে অ্যাড করে দিতে পারো, এই আর কি। আরো কোনো প্রশ্ন আছে? ম্যাম, আমাদের এক্সামের কোশ্চেন কি রচনামূলক থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্রড কোশ্চেন থাকবে, কারণ 30 নাম্বার তো, এই 30 নাম্বার তো এমসিকিউ নেওয়ার কোনো সুযোগ নেই। ম্যাম, কোশ্চেন কি এমসিকিউ বট এগুলো মিলিতভাবে 30 মার্কের হবে? না, আমি সাধারণত মানে এমসিকিউ ব্রড হলে ঝামেলা হয়ে যায়, কারণ সেক্ষেত্রে তোমাদের আমি যদি এমসিকিউ নেই, তোমরা যদি মানে বেশিরভাগ ক্ষেত্রে সেটা দেখা যায় যে আমি প্রথম দিকে নিতাম এমসিকিউ, পারো না পারলে ওটা পুরো জিরো, তখন তোমাদের নাম্বারটা কমে যায়, যেহেতু এটা তোমাদের মানে ফাইনাল পরীক্ষা হিসেবে ধরা যায়। তো এমসিকিউ ভুল হলে মানে ভুল, ধরো আমি 10টা এমসিকিউ দিলাম, তার মধ্যে এরকম 7-8টা ভুল গেল, তার মানে তোমার ওই 7-8 নাম্বার এমনিতেই মাইনাস হয়ে গেল। কিন্তু যদি ব্রড কোশ্চেন দেই তাহলে তুমি কিছু লিখতে পারবে। তো যেটা হতে পারে যে ব্রড কোশ্চেন সাথে শর্ট নোটস, মানে টিকা বা শর্ট নোটস যেটা সেরকম থাকতে পারে। এখন তোমাদের পরীক্ষার সময় যেহেতু 45 মিনিট, কেন কথা বলছো তোমরা নিজেরা মাইক্রোফোন অন করে? আমি কিন্তু তোমাদের পরীক্ষার কোশ্চেন নিয়ে ডিসকাস করছি, যেহেতু মানে 45 মিনিটের মধ্যে আমরা পরীক্ষা নিব, সেক্ষেত্রে
ব্রড কোশ্চেন একটা, দুটো ব্রড কোশ্চেন লেখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। মানে আমি চিন্তা করে দেখি যে ওটার সাথে শর্ট নোটস কিভাবে দেওয়া যায় বা এরকম কিছু করা যায় কিনা। আমার ম্যাম কোশ্চেন প্যাটার্ন কি এরকম হইতে পারে, এই যে সৃজনশীল প্রকৃতির, যেমন সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে আপনার বট প্রশ্ন, এরকম ভাবে? হ্যাঁ, সেটাই বলছি, ব্রড কোশ্চেন হতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন যেটাকে শর্ট নোটস বলা হয় বা টিকা বলা হয় ম্যাম সেটা আপনি না থাকতে পারে। এক্সাম নিবেন না বলছিলেন? কি নিব না? সরি, আমি বুঝতে পারিনি, কি নিব না বলেছিলাম? ও বলতেছিল যে আপনি নাকি পরীক্ষা নিবেন না এখন, এ তাহলে সেকশন বি সেকশনে মনে হয় বলেছিলেন, ওই কথাটাও উল্লেখ এরকম করেছে। এরকম বলার তো কোনো কারণ নাই। 100 নাম্বার আমি কোত্থেকে দিব পরীক্ষা না নিলে? আমাকে বলো তো। এর আগে যে বললে, তোমাদেরকে আমি এই কথা বলেছি? আমি তোমাদের এটা ম্যাম বলেছি যে, আমি তোমাদের বলেছি যে তোমাদের মিড হবে না, ফাইনাল হবে না, কিন্তু 30 নাম্বার করে আমি যে পরীক্ষা দিব, মানে আমার কাছে যেটা হবে ওই দিনে ওটা ফাইনাল। মানে তারপরে বাকি থাকলো 70, আবার 30 নাম্বার নিব, তারপরে ওটা ফাইনাল, মানে 60 হয়ে গেল, বাকি থাকলো 40। এইভাবে পরীক্ষা নিব। পরীক্ষা ছাড়া আমি জি 30 ম্যাম, নাম্বার বুঝতে নাম্বার পেরেছি। আমি করবো। তোমাদের আর কোনো প্রশ্ন আছে? ম্যাম টিকাগুলো কোথা থেকে পড়বো, মানে ম্যাম যে এই পিডিএফ? তিনটা থেকে, এই তিনটা যে টপিক দেওয়া হয়েছে এর মধ্যে থেকেই আসবে সবকিছু। এই তিনটা টপিকের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তিনটা টপিকে আমি যা যা পড়িয়েছি এর মধ্যে থেকেই টিকা আসবে, এর মধ্যে থেকে ব্রড কোশ্চেন আসবে। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল। ম্যাম বলো। আজকের লেকচারটার উপরে কিভাবে কোশ্চেনটা আসতে পারে, মানে কোশ্চেনটা কিভাবে? কোশ্চেনটা আসতে পারে যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ নির্দেশ করে, আহ, বাংলা সাহিত্যের যুগ বিভাগ উল্লেখ করে, আহ দাঁড়াও একটু চিন্তা করি। বাংলা সাহিত্যের যুগ বিভাগ অনুযায়ী বাংলা সাহিত্য আলোচনা করো, বা বাংলা সাহিত্যের আহ উদ্ভবের ইতিহাস আলোচনা করো। এটা বাংলা ভাষার ছিল, এটা বাংলা সাহিত্যের। তুমি যদি উদ্ভবের ইতিহাসই বলি বা বিভিন্ন যুগ সম্পর্কে আলোচনা করো, সেটাও আসতে পারে। বাংলা সাহিত্যের বিভিন্ন যুগ সম্পর্কে আলোচনা করো। যদি ব্রড কোশ্চেন আসে তাহলে এভাবে আসতে পারে। আর যদি এটা থেকে শর্ট নোটস আসে, তাহলে ধরো শুধু আমি চর্যাপদ লিখে দিলাম, তখন তুমি চর্যাপদ যে প্রাচীন যুগের নিদর্শন ছিল, কারা আবিষ্কার করেছেন, কোথেকে আবিষ্কার করেছেন, কত সালে আবিষ্কার করেছেন, বইটা কবে প্রকাশিত হয়েছে, কারা রচনা করেছেন, কয়টা কবিতা ছিল, যে 46টা কবিতা ছিল, 24 জন কবি লিখেছেন, তাদের নাম কি ছিল, তখন ওই চর্যাপদ সম্পর্কে তুমি লিখলে। আবার এমন হতে পারে প্রাচীন যুগ বললেও চর্যাপদে আসবে। আমি যদি মধ্যযুগের কথা বলি, মধ্যযুগে কি কি সাহিত্য চর্চা হয়েছে, মূল কি ছিল, এই যে মঙ্গল কাব্য ছিল, বৈষ্ণব পদাবলী ছিল, তারপর মুসলমানরা যখন সাহিত্য চর্চা করলো তখন যে মানুষের কথা আসলো, এর আগে দেবদেবীর কথা ছিল, বা আধুনিক যুগে যদি আমি মেনশন করে দিই। তোমাদের অত স্পেসিফিক্যালি আমি যদি মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ এগুলো দিই, ওটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। কাজে তোমাদেরকে আমি যদি শর্ট নোটস দেই তাহলে ওইভাবেই দিব, যেটা এই পড়ার মধ্যে আছে। কারণ আমি যদি এখন তোমাকে বলি যে মাইকেল মধুসূদন দত্তের সনেট সম্পর্কে লিখো, সেটাতে তোমরা লিখতে পারবে না, কাজে আমি তোমাদের এরকম কোশ্চেন দিব না। জি ম্যাম, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ বা ম্যাম। গত ক্লাসে যেটা আমি পড়িয়েছিলাম যে বাংলা সাহিত্যের উদ্ভব বিকাশের ইতিহাসে থেকে, ওখান থেকেও ধরো তোমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সরি, তোমার ইয়া থেকে, আর্য থেকে কিভাবে প্রাকৃত পর্যন্ত আসলো, মানে আর্য থেকে প্রাকৃতের যে স্টেপ গুলা সেগুলো নিয়ে লিখতে দিলাম হয়তোবা। বা প্রথম ক্লাসে যেগুলো পড়িয়েছি সেখান থেকে যে এরকম আসতে পারে যে ভাষার বৈশিষ্ট্য লিখতে বললাম 10টা, তারপরে ওইখান থেকে ধ্বনি তত্ত্ব সম্পর্কে লিখতে বললাম, রূপতত্ত্ব সম্পর্কে লিখতে বললাম, বাক্যতত্ত্ব, এগুলো যদি আমি মানে শর্ট নোটস হিসেবে দেই, শর্ট নোটস হিসেবে দিলে 2টা বা 3টা থাকবে। আর যদি ব্রড কোশ্চেন হিসেবে দেই তাহলে তো পুরোটা একসাথে একটা প্রশ্ন থাকবে। মানে এই 3টা টপিকের কোনো একটা কিছু তোমাদের বাদ দিলে তোমরা কোনো একটা কিছু হয়তো মিস করে ফেলবে। ম্যাম আমাদের যদি কোনো একটা স্যাম্পল কোশ্চেন দিতেন না, আপনার কোশ্চেনগুলো এমন হয় তাহলে মানে বুঝতে পারতাম ভালো করে। স্যাম্পল কোশ্চেন আমার গতবারের সাথে এটা মিলবে না, কারণ গতবার সময় ছিল আমার 1 ঘন্টা, আমি 2টো ব্রড কোশ্চেন নিয়েছি। এবার যেহেতু সময় 45 মিনিট, কাজে কোশ্চেন ফরম্যাট আমাকে চেঞ্জ করতে হবে। একটা ব্রড কোশ্চেন থাকবে, 2টা বা 3টা শর্ট নোটস থাকবে, আমি তো বারবার বলছি। ম্যাম এইটা যদি একটু আবার বলতেন যে ভাষার ইতিহাস থেকে ওই যে আর্য থেকে, ওইটা একটু যদি আবার এগেইন রিপিট করতেন। বলেছি যে এরকম হতে পারে, এটা যে হবে সেটা না, যে এমসিকিউ না তো, শর্ট নোটস আসলে যে আর্য ভাষা থেকে কিভাবে প্রাকৃত ভাষাটা আসলো, যে আর্যরা ভারতবর্ষে ঢুকলো, তারপরে কিভাবে পরিবর্তিত হলো, তারপরে প্রাকৃত আসলো, এই যে কি কি ছিল আমরা তো এগুলো পড়েছি।
যদি এরকম আসে তখন এগুলো লিখতে হবে। ক্লিয়ার হয়েছে সবাই? জি ম্যাম। Okay. ব্রড কোশ্চেনটা কতটুকু লিখতে হবে? ব্রড কোশ্চেনটা কতটুকু লিখতে হবে? ব্রড কোশ্চেনটা তো লিখতে হবে ভালোই, কারণ 15 নম্বরে একটা কোশ্চেন থাকবে, আবার সময়টাও মাথায় রাখতে হবে, কারণ ব্রড কোশ্চেনের সাথে 3টা শর্ট নোটসও লিখতে হবে। ব্রড কোশ্চেনে যদি 15 নাম্বার থাকে, 3টা শর্ট নোটসে তো আমাকে 5-5-15 দিয়ে দিতে হবে, না তো 30 নাম্বার আমার কভার করবে না। ওকে ম্যাম। ওকে, রোল কল করছি। সেকশন এ রিপিট হবে না আজকে, শুধু সেকশন এ। তোমরা মন দাও এখন। আজকে কত তারিখ বলো তো? 19 তারিখ 19-2-25। রোল 001 আব্দুল্লাহ আল মুবাশশির। প্রেজেন্ট ম্যাম। 2 তাহমিদ হোসেন। 3 আব্দুল্লাহ শোয়েব। প্রেজেন্ট ম্যাম। 5 প্রেজেন্ট ম্যাম। 6 প্রেজেন্ট মিস। 7 মিস 7 প্রেজেন্ট। মাইক কাজ করছে না। প্রেজেন্ট 8 ম্যাম। প্রেজেন্ট ম্যাম। ওকে 9 প্রেজেন্ট ম্যাম। 10 11 প্রেজেন্ট ম্যাম। 12 প্রেজেন্ট ম্যাম। 13 সামিউল ইসলাম। Yes, ma'am. 14 প্রেজেন্ট ম্যাম 15 প্রেজেন্ট ম্যাম 17 প্রেজেন্ট ম্যাম। 18 প্রেজেন্ট ম্যাম। 19 প্রেজেন্ট ম্যাম। 20 প্রেজেন্ট ম্যাম। 21 ইয়েস ম্যাম। 22 ইয়েস ম্যাম। 23 ইয়েস ম্যাম। 24 প্রেজেন্ট ম্যাম। 25 প্রেজেন্ট ম্যাম। 26 Yes, ma'am. Sorry, ma'am. 27. Yes, ma'am. আমার 27. Okay. 28 প্রেজেন্ট ম্যাম। 29 ইয়েস ম্যাম। 30 প্রেজেন্ট ম্যাম। 31 প্রেজেন্ট ম্যাম। 32 33 ইয়েস ম্যাম। 34 34 আসান উদ্দিন নাই। ম্যাম 26 আসি। 26 কে দাও নাই আগে? আমি ভুলে 26 দিয়ে দিছি। আমার হচ্ছে 27 আর আচ্ছা, হ্যাঁ 26 দেওয়া হয়েছে, ঠিক আছে। আহ 35 তাজিম খান। 36 ইয়েস ম্যাম। 37 Yes, ma'am. 38 প্রেজেন্ট ম্যাম। 39 Me, ma'am. ইয়েস ম্যাম। 39 ওকে, Hello, ma'am. হ্যাঁ দিয়েছি, তোমারটা দিয়েছি, 38 দিয়েছি। না ম্যাম, আমি বলতেছি যে আমি সেকশন সি এর 25205121 ম্যাম, আমি একটু ওয়াশরুমে যাবো, তো আমার একটু প্রেজেন্ট দিয়ে দিন। সেকশন সি কত রোল? হ্যাঁ 121। 121, ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। এখানে 38 কি ছিলে? শান্ত? ছিলাম। ওকে। 39 নাফিস তো ছিল বোধহয়। ইয়েস ম্যাম। জি ম্যাম ছিল। ওকে। 40 রাতুল। 41 ইয়েস মিস। 42 ইয়েস ম্যাম। 43 44
Yes, ma'am. 44. 45? ইয়েস ম্যাম 45 ম্যাম ওকে। ম্যাম আর একজন 32 ছিল ম্যাম, হ্যাঁ 32 ছিল ম্যাম, প্রজ্ঞা ছিল। ওর মাইকে মেবি ডিস্টার্ব দিছে। আচ্ছা, একজন আছো, রোল পুরা আইডিটা আমার কাছে লেখা নাই। ম্যাম 112। জি ম্যাম হ্যাঁ আছে ম্যাম। হ্যাঁ ম্যাম ঠিক আছে, 45 তুমি দিছেন? ম্যাম 45 দিয়েছো। 43 ছিল। ম্যাম 45 45 কি দিয়েছেন? 45 এখানে কোত্থেকে আসবে? 45 থেকে এই সেকশনের 45 দিয়েছি, হ্যাঁ আচ্ছা দিয়েছি। ম্যাম Miss 32 Miss 32 32 হ্যাঁ দিয়েছি। ম্যাম যখন Miss রোল করলে 43 হ্যাঁ 30 দিয়েছি। যখন রোল কল করছি তখন তোমরা কোথায় ছিলে? ম্যাম 32 ছিল এতক্ষণ ম্যাম, ওর নাকি জুমে সমস্যা হয়েছে, দিছেন ওটা? হ্যাঁ দিয়েছি, এক কথা বারবার বলো না তো, দিয়েছি। এরপরে কত রোল? তারপর কত রোল আছে বলো? ম্যাম ম্যাম 25 43 দিয়েছেন। ম্যাম পুরাটা কত? শেষ করার পর ম্যাম কার কার 43 তাহলে তো হয়। রোল সেকশন এ, সেকশন এ 43 আর 43 দিয়েছি। তোমরা এক কথা বারবার কেন বলছো? একই রোল বারবার কেন বলছো? আর ক্লাসের সময় কেন থাকো না? ম্যাম 25 112 দিয়েছেন? আমি দেইনি। 112 দিয়েছি, 112 দিয়েছি। তোমার আইডিটা পুরোটা নেক্সট ক্লাসে তুলবো, ঠিক আছে? সেকশনে ডান, তোমরা চলে যাও। গান। ম্যাম আসসালামু আলাইকুম। সেকশন বি, সেকশন বি রোল 32। আমি কিন্তু এটা রিপিট করব না, যারা অ্যাবসেন্ট থাকবে তাদেরটা দেয়া হবে না। রোল 32 আল ইমরান, রিটেক। ম্যাম আছি ম্যাডাম, প্রেজেন্ট। 46, প্রেজেন্ট ম্যাম। 47, Present, ma'am. 48, প্রেজেন্ট ম্যাম 48 49, সাবরিনা আক্তার 49 অ্যাবসেন্ট। রোল 50 লিয়া, প্রেজেন্ট ম্যাম। 51, 52, ইমরান ফারহান অ্যাবসেন্ট। 53, প্রেজেন্ট ম্যাম 54, Yes, ma'am. 55, Yes, ma'am. 56, প্রেজেন্ট ম্যাম। 57, প্রেজেন্ট ম্যাম। 58, Yes, ma'am. 59, ইয়েস ম্যাম 60, দীপ 60, Yes, ma'am. কত রোল তোমার? জেএস বলছো? দীপ কে আছো? সৌম্যদেব হালদার দীপ নাই। আমি রোল 2 বার করে ডেকেছি, কাজে এরপরে কেউ আবদার নিয়ে আসবে না। রোল 62, 63, ইয়েস ম্যাম 64, Yes, ma'am. 65, Yes, ma'am. 67, সৌভিক 67 অ্যাবসেন্ট। 69, প্রেজেন্ট ম্যাম। 68 68 তো এখানটাতে পরে, তুমি পরে বলো, আমি সিরিয়ালি ডাকছি, তোমারটা হয়তো পরে লেখা আছে। 69 present. 71, হ্যাঁ দিয়েছি। 71, Yes, ma'am. 72, Yes, ma'am. 73, Yes, ma'am. 74, Yes, ma'am. 75, 75, তুষি
76, Yes, ma'am. 77, Yes, ma'am. 78, 79, 79 Sabbir Ahmed, 81, Yes, ma'am. আজকে ক্লাসে যারা অ্যাবসেন্ট ছিল সিআর তোমাদের দায়িত্ব হলো সবাইকে জানিয়ে দেয়া আগামী সপ্তাহে যে ক্লাস হবে সরি পরীক্ষা হবে। রোল 82, Yes, ma'am. 83, Yes, ma'am. 84, Present, ma'am. 86, Yes, ma'am. 87, Yes, ma'am. 88, 89, Yes, ma'am. রোল 90, ম্যাম আমি মিস করেছি 88 আচ্ছা রোল 90, ঈশানী সরকার, হ্যাঁ রোল 91, হিয়া আছো রোল 91, Present, ma'am. রোল 68 অর্ণব হাবিব কি আবরার হাবিব, Yes, ma'am. কেউ মিস করেছো? আমি 88 মিস করেছিলাম একটু আগে দিয়েছি তোমারটা। তাহলে তোমরাও লিভ নাও আর সিআর তোমাদের দায়িত্ব হবে ক্লাসের অন্যদেরকে ইনফর্ম করা পরীক্ষার কথাটা। সেকশন সি